আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি ৪৩ দিন, কিন্তু এরই মধ্যে জমে উঠেছে নির্বাচনী লড়াই। দেশটির ভোটারদের মধ্যে কেউ কেউ হাড্ডাহাড্ডি এই লড়াইয়ে তাদের মূল্যবান ভোট দিতেও শুরু করেছেন। কয়েকটি অঙ্গরাষ্ট্রে আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে ভার্জিনিয়া, সাউথ ডাকোটা ও মিনেসোটার ভোটাররা সশরীরে গিয়ে ভোট দিচ্ছেন। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী কমলা ও ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ভার্জিনিয়ার আর্লিংটনের একটি বুথে স্থানীয় সময় শুক্রবার সকালে ভোট গ্রহণ শুরুর আগেই ভোটারদের সারি দেখা যায়। সেখানে ভোট দিতে আসা ৫৬ বছর বয়সী টম কিলকেনি বলেন, আপনারা অনুভব করুন যে আমরা ভোট দেওয়া প্রক্রিয়ার অংশ। সঙ্গে থাকা টমের স্ত্রী মিশেল বলেন, আগে ভাগে ভোট দিয়ে বন্ধু ও প্রতিবেশীদের কাছে ভালো উদাহরণ সৃষ্টি করতে পেরে তিনি খুশি। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাষ্ট্রের প্রতিটিতে নিজস্ব ভোটিং পদ্ধতি রয়েছে। সব অঙ্গরাষ্ট্রেই কেন্দ্রে গিয়ে আগাম ভোট দেওয়া কিংবা ডাকযোগে আগাম ভোট দেওয়ার পদ্ধতি রয়েছে। যুক্তরাষ্ট্রের অনেক পরিবারের যত দ্রুত সম্ভব ভোট দিয়ে ফেলা পারিবারিক ঐতিহ্য বলেও বিবেচিত হয়। আর্লিংটনে নিক ভুকিক ও তার স্ত্রী বেকা ৩ মেয়েকে নিয়ে এসেছেন ভোট দিতে। ৩৮ বছর বয়সী ভুকিক বলেন, আমরা মেয়েদের যত দ্রুত সম্ভব ভোট প্রক্রিয়ার সঙ্গে পরিচিত করে তুলতে চাই। এদিকে সিএনএনের আয়োজনে বিতর্কে অংশ নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস রাজি হলেও তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প তা প্রত্যাখ্যান করেছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থীর নির্বাচনী প্রচার দপ্তর বলছে, কমলা হ্যারিস ২৩ অক্টোবর ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আরেকটি বিতর্কে অংশ নেবার আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং আবারও তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে বলছেন। তবে সিএনএনের আমন্ত্রণ যে হ্যারিস গ্রহণ করেছেন সে সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রাম্পের একজন মুখপাত্র বলেন, আর কোনো বিতর্ক হবে না। বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে রাখার হুমকি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে বিজেপি আয়োজিত নির্বাচনী এক সমাবেশে এই হুমকি দিয়েছেন তিনি। অমিত শাহ বলেন, ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো ঝুলিয়ে রাখা হবে। প্রদেশের সাহেবগঞ্জ জেলায় পরিবর্তন যাত্রা নামের এক পদযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে অমিত শাহ বলেন, রাজ্যের প্রত্যেকটি গ্রামে আগামী ২রা অক্টোবর পর্যন্ত পরিবর্তন যাত্রা অনুষ্ঠিত হবে। এই পদযাত্রার মাধ্যমে পরিবর্তনের বার্তা দেওয়া হবে। টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, এই রাজ্যে বিজেপিকে সরকার গঠনে সহায়তা করার জন্য জনতার প্রতি আহ্বান জানান অমিত শাহ। এ সময় তিনি বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন। ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা জেলায় উপজাতি জনগোষ্ঠীর লোকজনের সংখ্যা কমে যাওয়া এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ক্রমবর্ধমান সংখ্যা সম্পর্কে অতীতে বিজেপির বিভিন্ন নেতার কড়া মন্তব্যের সঙ্গে সুর মিলিয়েছেন তিনি। অমিত শাহ বলেছেন, এই জমি আদিবাসীদের, কিন্তু এখানে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে। আদিবাসীদের সংখ্যা ৪৪% থেকে কমে ২৮% হয়েছে। অনুপ্রবেশকারীরা জেএমএম, কংগ্রেস এবং আরজেডির ভোট ব্যাংক হওয়ায় এখানকার সরকার জনকল্যাণের পরিবর্তে অনুপ্রবেশকারীদের কল্যাণে নিযুক্ত রয়েছে। রাজ্যের পাকুড় জেলায় হিন্দুদের ঝাড়খণ্ড ছাড়তে হবে স্লোগান দিতেও শুনেছেন বলে অভিযোগ করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন ঝাড়খণ্ডের জোট সরকারকে ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করেন অমিত শাহ। তিনি বলেন, হেমন্তের সরকার দুর্নীতি ছাড়া কিছুই করছে না। এই সরকার ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার। এর মাত্র কয়েকদিন আগে নরেন্দ্র মোদী ঝাড়খণ্ডে এক সমাবেশে বাংলাদেশি ও রোহিঙ্গাদের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে ভারতের মণিপুর রাজ্যে প্রবেশ করেছে ৯০০ সশস্ত্র কুকি যোদ্ধা। দেশটির গোয়েন্দারা এমন তথ্য জানানোর পর মণিপুরে ব্যাপক সতর্কতা অবলম্বন করা হচ্ছে। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। প্রতিবেদনে গোয়েন্দা সূত্রের বরাতে বলা হয়েছে, এসব যোদ্ধা ৩০ জনের দলে ভাগ হয়ে বর্তমানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে। তারা আগামী ২৮ সেপ্টেম্বর মেইতি সম্প্রদায়ের গ্রামে সমন্বিত হামলা চালাতে পারে।
কুকি সম্প্রদায়ের এই সশস্ত্র যোদ্ধারা ড্রোন ভিত্তিক বোমা, ক্ষেপণাস্ত্র এবং বনাঞ্চলের যুদ্ধের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত বলেও জানিয়েছে গোয়েন্দা সূত্র। মণিপুরের নিরাপত্তা পরামর্শক কুলদীপ সিং বলেছেন, গোয়েন্দাদের তথ্যকে হালকাভাবে নেওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত এই তথ্য ভুল প্রমাণিত না হচ্ছে ততক্ষণ আমাদের এটিকে 100% সঠিক হিসেবে ধরে নিতে হবে। ভারত মিয়ানমার সীমান্তবর্তী দক্ষিণ মণিপুর অঞ্চলের দায়িত্বে থাকা পুলিশের সাব সুপারিনটেন্ডেন্ট গত বৃহস্পতিবার এই গোয়েন্দা তথ্য পান। মণিপুর রাজ্যে মেইতি ও কুকি সম্প্রদায়ের মধ্যে গত বছর জাতিগত সংঘাত বাধে। তাদের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয় কোটা এবং অর্থনৈতিক সুযোগ সুবিধা নিয়ে, যা পরবর্তীতে রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়। 1 বছরের বেশি সময় পার হলেও এখনও সেখানে উত্তেজনা প্রশমনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এমন অস্থিরতার সুযোগে মণিপুরে অসংখ্য অনুপ্রবেশকারী ঢুকেছে বলে ধারণা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। শুক্রবার ভারতীয় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মণিপুরের রাজধানী ইম্ফলের পূর্ব বিভাগে 28 কেজি ওজনের একটি বিস্ফোরক উদ্ধার করা হয়। এটি উদ্ধার না হলে সেখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে জানায় নিরাপত্তা বাহিনী। মণিপুরের সশস্ত্র বিদ্রোহী গ্রুপগুলোকে নিয়ে ক্রমশই উদ্বেগ বাড়ছে ভারতে। এসব বিদ্রোহী গোষ্ঠীর হাতে এখন ড্রোন, রকেট লঞ্চার সহ উন্নত যুদ্ধাস্ত্র রয়েছে, যা নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা তৈরি করছে। পশ্চিম তীরে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার রামাল্লাহ শহর কার্যালয়ে হানা দিয়েছে ইসরায়েল। আল জাজিরা টিভির সংবাদে বলা হয়েছে, রবিবার সকালে ৪৫ দিন কার্যক্রম বন্ধের সামরিক আদেশ নিয়ে আকস্মিক অভিযান চালায় ইসরায়েলি সেনাবাহিনী। কার্যালয়ে ইসরায়েলি বাহিনীর প্রবেশ করার দৃশ্য সরাসরি সম্প্রচার করেছে কাতার ভিত্তিক চ্যানেলটি। সম্প্রচার বন্ধ হওয়ার আগে দেখা যায় চ্যানেলের একজন কর্মীর হাতে সামরিক আদেশপত্রটি হস্তান্তর করছেন এক সেনা সদস্য। ইসরায়েলের এই পদক্ষেপের সমালোচনা করে বিবৃতি দিয়েছে ফিলিস্তিনি সাংবাদিক পরিষদ। বিবৃতিতে বলা হয়েছে, এই স্বেচ্ছাচারী সামরিক সিদ্ধান্তের মাধ্যমে সাংবাদিকদের কাজে নতুন করে হস্তক্ষেপ করা হলো। ফিলিস্তিনি জনগণের ওপর দখলদারদের চালিয়ে যাওয়া অপরাধ তুলে ধরার কারণেই তাদের এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। এর আগে চলতি বছরের মে মাসে জেরুজালেমের একটি হোটেল রুমে অভিযান চালিয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। আল জাজিরা টিভির স্থানীয় কার্যক্রম বন্ধ করে দেওয়ায় সেখানে কার্যালয় স্থাপন করেছিল চ্যানেলটি। তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষের অভিযোগ ছিল, আল জাজিরার কার্যক্রম ইসরায়েলের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। এদিকে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত 72 ঘণ্টায় এই প্রাণহানি হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪১,৪০০ জনে পৌঁছেছে। বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ১১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪১,৩৯১ জনে পৌঁছেছে বলে এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অব্যাহত এই হামলায় আরও অন্তত ৯৫,৭৬০ জন ব্যক্তিও আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। লেবাননের রাজধানী বৈরুতের এক শহরতলিতে ইসরায়েলের সামরিক বাহিনীর বিমান হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৭ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ৩ জন শিশু ও ৭ জন নারী রয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলছে, ইসরায়েলের প্রাণঘাতী ওই হামলায় তাদের অন্তত ১৬ যোদ্ধা নিহত হয়েছে। নিহতদের মধ্যে হিজবুল্লাহর সিনিয়র নেতা ইব্রাহিম আকিল ও আরেক শীর্ষ কমান্ডার আহমেদ ওয়াহবিও রয়েছেন। গত ১১ মাস ধরে চলা গাজা ইসরায়েল যুদ্ধে হামাসের সমর্থনে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা করছে হিজবুল্লাহ। ইরান সমর্থিত এই গোষ্ঠীর হামলার জবাবে লেবাননের দক্ষিণাঞ্চল জুড়ে প্রায় প্রত্যেক দিনে হামলা করছে ইসরায়েলি বাহিনী। শনিবারও আন্তঃসীমান্ত হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে বলে লেবাননের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে।
এই হামলা ইসরায়েল ও ইরান সমর্থিত গোষ্ঠীটির মাঝে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে। এর আগে গত সপ্তাহে হিজবুল্লাহর সদস্যদের ব্যবহৃত যোগাযোগ যন্ত্র, পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটায় ইসরায়েলি বাহিনী। এদিকে শনিবার উত্তর ইসরায়েলে বেশ কয়েকটি সেনাঘাঁটি লক্ষ্য করে সিরিজ হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হামলায় তারা ফাদি রকেট, কাতিউশা রকেট ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছে। এছাড়া আর্টিলারি হামলাও চালানো হয়েছে। এসব হামলার সাথে সাথে উত্তর ইসরায়েলের ইহুদি বসতিগুলোতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে, যদিও এসব এলাকা আগে থেকেই খালি করে রেখেছে ইসরায়েলি সরকার। আল মায়াদিন জানিয়েছে, এদিন হাইফা বন্দর সহ আশেপাশের কয়েকটি ঘাঁটি লক্ষ্য করে কয়েক ডজন রকেট হামলা চালানো হয়েছে। হামলার পর রামাত ডেভিড বিমান ঘাঁটি থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে ইসরায়েলি বাহিনী ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করেনি। শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণের পরই শনিবার রাতে কারফিউ জারি করা হয়েছে। শনিবার দিনভর দেশটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ভোট গণনা নির্বিঘ্ন করতে কারফিউ জারি করা হয়েছে। আল জাজিরা জানিয়েছে, শনিবার সন্ধ্যায় শ্রীলঙ্কার পুলিশ ৮ ঘণ্টার জন্য কারফিউ ঘোষণা করে। জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে কারফিউ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে সেটি বাড়িয়ে রবিবার বেলা ১২টা পর্যন্ত করা হয়। এর আগে দেশটির নির্বাচন কমিশন এবারের প্রেসিডেন্ট নির্বাচনকে দেশটির ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ বলে মন্তব্য করেন। নির্বাচন কমিশনের এই ঘোষণা অল্প সময় পরে পুলিশ কারফিউ ঘোষণা করে। রবিবার প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা করার কথা রয়েছে, তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত তা ঘোষণা করা হয়নি। এবারের নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৭০%। কিন্তু নির্বাচনের মহাপরিচালক সামান শ্রী রত্নায়কের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এবার ভোট গ্রহণের পরিমাণ শেষ পর্যন্ত ৭৫% দাঁড়াতে পারে। ২০১৯ সালে দেশটির সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পড়েছিল ৮৩.৭২%। শ্রীলঙ্কার এবারের প্রেসিডেন্ট নির্বাচনে মোট প্রার্থী ৩৯ জন। তবে ভোট গ্রহণ শেষ হবার পর থেকে আলোচনায় ৩ জনের নাম শোনা যাচ্ছে। তাদের মধ্যে একজন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, দ্বিতীয়জন বিরোধী দল সঙ্গীজন বালাওয়াগারের নেতা ও গুপ্ত হত্যার শিকার সাবেক প্রেসিডেন্ট রানা সিংহে প্রেমাদাসার ছেলে জাসিদ প্রেমাদাসা, তৃতীয় একসময় মার্ক্সবাদী হিসেবে পরিচিত ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টির নেতা অনুরা কুমারা দিশানায়কে। বিশ্লেষকরা অবশ্য ভোটের আগ থেকে রনিল বিক্রমসিংহেকেই এগিয়ে রেখেছেন। তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারের ভোট গ্রহণের পর মার্ক্সবাদী অনুরা কুমারা দিশানায়কে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হবার পথে এগিয়ে রয়েছেন। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।